চট্টগ্রামে সার কারখানার গ্যাস ট্যাঙ্ক বিস্ফোরণের তদন্ত শুরু। এখনো হাসপাতালে ৩৯ জন, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। দেখতে দেখতে আমি খুব আবেগপ্রবণ হয়ে গেছি। বাবার সঙ্গে ঈদ করতে চাই, সেই দেশ এর জন্য যুদ্ধ করেছিলাম। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে কাঁদলেন মির্জা ফখরুল। বললেন, ভিন্নমত দমনই হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। ডিএনএ পরীক্ষায় গুলশান হামলায় নিহত জঙ্গিদের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। দুদফা রিমান্ডে হাসনাত করিমের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি। আবাসিক হলের দাবিতে আজও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। উপাচার্যের কার্যালয়ে তালা। শুভেচ্ছা, আমন্ত্রণ নিউজ 24। দর্শক, শিরোনামগুলো শুনছিলেন, আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি মোহাম্মদ ইমতিয়াজ এবং আমি ইসরাত আমিন। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। চট্টগ্রামের আনোয়ারায় ডিএপি সার কারখানায় গ্যাসের ট্যাঙ্ক বিস্ফোরণের কারণ খুঁজছে দুটি তদন্ত কমিটি। সকালেই সব কমিটি কাজ শুরু করেছে। বিসিআইসি বলছে, ঘটনায় কারো গাফিলতি মিললে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এদিকে গ্যাস মিশ্রিত বিষাক্ত পানি যাতে কর্ণফুলী নদীতে পড়তে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ। গ্যাসে অসুস্থ হয়ে এখনো হাসপাতালে ভর্তি ৩৯ জন, তবে তারা আশঙ্কামুক্ত। সোমবার রাতের বিস্ফোরণে এভাবেই দুমড়ে মুচড়ে যায় ডিএপি সার কারখানার অ্যামোনিয়া গ্যাসের একটি ট্যাঙ্ক, যেখানে গ্যাস ছিল প্রায় ৫০০ টন। বিস্ফোরণের পর সব গ্যাসই বের হয়ে যায় ট্যাঙ্কটি থেকে। রাতের মধ্যেই বেশিরভাগ নিঃসরণ বন্ধ করা হলেও মঙ্গলবার দিনভর বিচ্ছিন্নভাবে গ্যাস বের হয়েছে ট্যাঙ্ক থেকে। ফলে সারাদিনই সেখানে কাজ করেন ফায়ার কর্মীরা। তবে বিচ্ছিন্নভাবে গ্যাস বের হলেও তা ঝুঁকিপূর্ণ নয় বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আশা করি ঝুঁকি নাই এখানে। আমরা যেটা বলতে পারি, আমাদের যে এয়ার কোয়ালিটি কন্টিনিউস মাপা হচ্ছে, তার মাধ্যমে কিন্তু আমরা আপনারা এখানে পরিবেশটা এখন নর্মাল চলে আসছে। ২০০১ সালে চালুর পর এই প্রথম এমন বড় কোনো দুর্ঘটনা ঘটল কারখানাটিতে। এর মধ্যে গ্যাস ভর্তি ৩টি ট্যাঙ্ক থাকলেও বাকি 2টি রয়েছে অক্ষত। কিন্তু কিভাবে এই বিস্ফোরণ হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ। 10টা বাজার 10 মিনিট আগের দিকে এই ঘটনার একটা শব্দ হয়েছে। শব্দ হয়ে এটা ট্যাঙ্ক পজিশন থেকে প্রায় 50-60 ফিট দূরে পড়ছে। কেমনে হয়েছে এটা ইনভেস্টিগেশন করার পর বলা যায়। কারণ হলো যে কি, এখানে যে পাইপ দিয়ে এইটাকে ট্যাঙ্কের মধ্যে অ্যামোনিয়া গ্যাসটা ভর্তি করা হয়, ওই গ্যাসটার পাইপ দিয়ে যখন ভর্তি করতেছিল তখন ওইটার 200 হইতে 300 আপনার টন এটা ভর্তি হয়েছিল। হঠাৎ করে যে পাইপ লাইনটা আপনার লিক হয়ে যায়, বিস্ফোরণ ঘটে। ঘটনা তদন্তে বিসিআইসি ও জেলা প্রশাসন গঠিত 2টি কমিটি কাজ শুরু করে সকালে। সংশ্লিষ্টরা জানান, এই ঘটনায় কারো গাফিলতি পাওয়া গেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। একইভাবে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান বিসিআইসি চেয়ারম্যান। শুধু আমরা টেকনিক্যাল বিষয়টাই না, টেকনিক্যাল বিষয়টাও কিছুটা আমরা তো বুঝবো। আর বিশেষ করে আমরা এখানের যারা স্থানীয় জনগণ যারা এটার সাথে জড়িত এবং গোয়েন্দা সংস্থা সবার থেকে তথ্য নিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ রিপোর্ট সরকারের কাছে উপস্থাপন করব। এটা আমাদের প্রশাসনিক দায়িত্ব। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য যে সমস্ত প্রতিরোধমূলক প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো আমরা নিব। একই সাথে যদি কারোর অবহেলা বা কোনো যদি দায়িত্ব পালনে গাফিলতি থাকে তাহলে সেগুলো আমরা কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিব। এর আগে সোমবার রাতে এই দুর্ঘটনার পর প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়া গ্যাসে আক্রান্ত হয় অর্ধশতাধিক মানুষ। তাদের ভর্তি করা হয় হাসপাতালে। তবে তাদের প্রায় সবাই আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসকরা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। এই গ্যাস দুর্ঘটনায় পরিবেশের তেমন ক্ষতি হবে না, কর্তৃপক্ষ এমন দাবি করলেও এরই মধ্যে আশেপাশের খাল আর জলাশয়ে মরতে শুরু করেছে মাছ সহ জলজ প্রাণী। বিশেষজ্ঞদের মতে, গ্যাস মিশ্রিত পানি মিশলে ক্ষতি হতে পারে কর্ণফুলী নদীর জীববৈচিত্র্য। তারা মনে করেন, কর্তৃপক্ষের গাফিলতিতেই ঘটেছে এমন দুর্ঘটনা। ডিএপি সার কারখানার যে স্থানটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে তার পাশের একটি জলাশয়ের ছবি, যেখানে মঙ্গলবার দুপুরের পর মরে ভেসে ওঠে বিভিন্ন প্রজাতির মাছ।
সংশ্লিষ্টরা জানান ঘটনার পর থেকে গ্যাস মিশ্রিত সব পানি পড়েছে আশপাশের খাল জলাশয়ে, যার বিষক্রিয়ায় মারা গেছে এসব জলজ প্রাণী। এখন আমাদের বিশেষ কথা হচ্ছে যে আমরা যে গরিব মানুষ, আমরা মাছের চাষ করি, আমাদের বেশিরভাগ আপনার মাছের ক্ষতি হয়েছে। ছড়িয়ে পড়া গ্যাসে অসুস্থ হয়েছে আশপাশের বহু মানুষ। গ্যাস মিশ্রিত পানি গেছে কর্ণফুলী নদীতেও, তাতে খুব একটা আশঙ্কার কারণ নেই বলে বিসিআইসির চেয়ারম্যান জানালেও পরিবেশবিদরা বলছেন ভিন্ন কথা। বৃষ্টির মতো পানি বর্ষণ করে এটাকে নিউট্রালাইজ করছি। আনট্রিটেড কোনো পানি কোনো অবস্থাতেই কোনো নদীতে বা সাগরে যাবে না, এটা ইনশাল্লাহ আমরা এটা নিশ্চিত করব। এই পানি নালা নর্দমা দিয়ে যেখানে গিয়েছে সেই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত করেছে এবং খুব দ্রুতই দেখা যাবে যে সেখানকার মাছ এবং জলজ প্রাণীর মানে মরদেহ কিংবা সেটা ভেসে উঠবে, ভেসে থাকবে, কেননা সেই পানির ক্ষারের পরিমাণ বেড়ে গিয়েছে। এখন এভাবে কর্ণফুলীতে এই ফ্লো গেলে কর্ণফুলীর পানিকেও ক্ষতিগ্রস্ত করবে, মাটিকেও ক্ষতিগ্রস্ত করবে এবং মাছকে ক্ষতিগ্রস্ত করবে। একই সাথে গ্যাস ভর্তি এই ট্যাঙ্কের তদারকিতে ঘাটতি ছিল বলেও মনে করেন এই পরিবেশবিদ। সেখানে কিন্তু ঘাটতি অবশ্যই আছে, এই কারণে যে এই গ্যাসটা অত্যন্ত করসিভ গ্যাস। এই গ্যাসের তরল যেটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অত্যন্ত ক্ষতিকর এবং করসিভ, এটা ক্ষয়কারী গ্যাস। এটা মাটিকে ক্ষতিগ্রস্ত করে, অন্য যে পাত্রে রাখা হয় সে পাত্রকেও ক্ষতিগ্রস্ত করে। এছাড়া বেরিয়ে যাওয়া গ্যাস কোথাও জমে আছে কিনা তা পরীক্ষা করারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জামশেদুল করিম, চ্যানেল 24, চট্টগ্রাম। এদিকে গ্যাস নিঃসরণ কমে এলেও এখনো স্বাভাবিক হতে পারছেন না চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ও আশপাশের এলাকার মানুষ। এদের প্রায় সবাই কাটিয়েছেন নির্ঘুম একটি রাত। অনেকে এখনো ভুগছেন শ্বাসকষ্টে। ডিএপি কারখানা থেকে নির্গত অ্যামোনিয়া গ্যাসে আক্রান্ত সবাই, তাই চায়ের স্টল থেকে শুরু করে বাসাবাড়ি সবখানে আলোচনা গ্যাসের বিষক্রিয়া। চট্টগ্রাম নগরীর দক্ষিণ পতেঙ্গা এলাকার এই দোকানই শুধু নয়, সোমবার নির্ঘুম রাত কাটিয়েছে আশেপাশের বিজয়নগর, মাইজপাড়া, লালদিয়ার চর, বিমানবন্দর, হালিশহর, বন্দর ও আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ। চোখ, নাক, গলা এগুলো অতিরিক্ত জ্বলতেছে, মানে শ্বাস তুলতে পারতেছে না। কোথায় যাবো, মানে কি করবো, মানে কোনো দিশপিস পাচ্ছি না, মানে যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। গায়ে জ্বলতেছে, চোখে জ্বলে, চোখ দিয়ে পানি পড়তেছে, নিঃশ্বাস টানতে পারতেছি না। ওই অবস্থায় সবাই ছোটাছুটি করতেছে। গ্যাস আসতেছে যে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। আমি সঙ্গে সঙ্গে আমি রিক্সাতে ছিলাম, রিক্সা থেকে নেমে মাটির মধ্যে পড়ে গেছি। এখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারছেন না গ্যাস আক্রান্তরা। শ্বাসকষ্ট, শরীরে ব্যথা, কাশি সহ নানা সমস্যায় ভুগছেন তারা। নিঃশ্বাস টানতে পারতেছি না, সিনে জাম হয়ে গেছে, পেটে ব্যথা করছে। এখন একটু সুস্থ লাগতেছে, পুরো শরীর দুর্বল এখন আমার। এখন এই অবস্থা, কথা বলতে পারি না, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কথা বললে কাশা আসে। স্থানীয়দের অভিযোগ, গত রাতে দুর্ঘটনা হলেও সিওএফএল, কাফকো, টিএসপি সহ বিভিন্ন শিল্প কারখানা প্রায়ই এমন গ্যাস ছেড়ে দুর্বিষহ করে তুলছে তাদের জীবন। এর থেকে মুক্তি চেয়েছেন তারা। প্রতি বছরে বৃষ্টি হলে, বৃষ্টি যখন হবে, বৃষ্টি একটু টামদাম কমিয়ে আসলে এই ইয়েটা চালে এই গন্ধটা আসে। কেউ টিকতে পারে, কেউ টিকতে পারে না। ছাড়লে 10-15 মিনিট লাগে সারা, কিন্তু 10-15 মিনিটে সবার অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। জমানো হইতে হইতে আমাদের রোগ দিন দিন বাড়তেছে, কমতেছে না। ছেলেবেলে নিয়ে অনেক কষ্ট, শ্বাসকষ্টের সমস্যা, আপনার বিভিন্ন মানুষের রোগ সংখ্যা বেশি বাড়ে গেছে গ্যাসের কারণে। যায় ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। 100 বছরও কিচ্ছু হবে না। A1 থ্রেড পাইপ, লাইফ যাবে, পাইপ যাবে না। ভিন্নমত দমনেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হচ্ছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমার দেশ পরিবারের আলোচনা সভায় এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন যে ব্যক্তি স্বার্থ রক্ষা করতেই রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে সরকার। কথা বলার এক পর্যায়ে আবেগতাড়িত হয়ে কান্নায় ভেঙে পড়েন মির্জা ফখরুল। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুম, খুন সহ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরছিলেন শ্রোতাদের সামনে। হঠাৎই আবেগ তাড়িত হয়ে পড়েন, ভেঙে পড়েন কান্নায়। হকার ছেলেপেলের, ইয়াং ছেলেপেলের সংস্থা আসে, এসে দিতে গিয়েই দেখে স্যার আমি তো বিএনপি করতাম লক্ষ্মীপুরে, এত মামলা পালিয়ে চলে এসছি, এখন এখানে হকারি করছি, রিক্সা চালায় আমাদের ছেলেরা। এই ভয়াবহ পরিস্থিতি আমরা আছি। গুম করে দেয়,
খুঁজে পাওয়া যায় না। বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে স্ত্রী বললো আপনাদের সামনেই। আমি দুঃখিত, দেখতে দেখতে আমি খুব আবেগপ্রবণ হয়ে গেছি। বলে যে বাবার সঙ্গে ঈদ করতে চাই, এই দেশ এখন এর জন্য যুদ্ধ করেছিলাম। পরে ডিজিটাল নিরাপত্তা আইন ও সুন্দরবনের অদূরে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সরকারি উদ্যোগেরও সমালোচনা করেন বিএনপি মহাসচিব। নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। যাবজ্জীবন কারাদণ্ড, 1 কোটি টাকা জরিমানা, আকারে ইঙ্গিতে যে কোনো ভাবেই। এখন আপনাদের কি ভূমিকা হবে আপনাদেরকে নির্ধারণ করতে হবে। আমরা যারা রাজনীতি করি, আমরা ধরে নিয়েছি যে আমরা আপনার শেষ জীবন আমাদের হয় জেলে কাটবে অথবা ফাঁসিতে ঝুলতে হবে। যতগুলো মামলা আছে সেই মামলায় যদি 5 বছর 10 বছর করে জেল হয়, আমরা হিসাব করেছি যে আপনাদের 250-260 বছর জেল হবে, কোনো রক্ষা নাই। রামপালে আপনার ওই কয়লার উপর ভিত্তি করে যে পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য যারা প্রতিবাদ করছেন, বলছেন দেশ ধ্বংস হয়ে যাবে, তারা যখন রাস্তায় নামেন তখন তাদের পা ভেঙে দিতেও কিন্তু কুণ্ঠাবোধ করে না। আনু মোহাম্মদ সাহেবের মতো একজন পণ্ডিত মানুষকে রাস্তায় ফেলে দিয়ে মারতেও কুণ্ঠাবোধ করে না, কারণ সেটা তাদের স্বার্থের ব্যাপার আছে, সেটা তারা করবে। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। দলটির রাজনীতির প্রকৃত যে চরিত্র তা এখন আর নেই। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা পরিবহনে ক্ষতি হবে সুন্দরবনের, এ তথ্য জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস। দুপুরে খুলনা জেলা প্রশাসকের কক্ষে এক সভায় এই তথ্য উপস্থাপন করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এক্ষেত্রে বিভিন্নভাবে বায়ু, পানি ও শব্দ দূষণ ঘটতে পারে, সেজন্য বেশ কিছু সুপারিশও করে তারা। বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্রের জন্য সুন্দরবনের মধ্য দিয়ে কয়লা পরিবহনের প্রভাব ও ঝুঁকি নিয়ে সমীক্ষা চালায় এই গবেষণা প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ভারত মৈত্রী পাওয়ার কোম্পানির তত্ত্বাবধানে গবেষণাটি করা হয়। ডিএনএ পরীক্ষায় গুলশান হামলায় নিহত জঙ্গিদের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে এই তথ্য জানানো হয়। বলা হয়, ওই ঘটনা তদন্তে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম এবং তাহমিদের কাছ থেকে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য। অপারেশন থান্ডারবোল্ট, এই অভিযানে নিহত 6 জঙ্গি রোহান, নিব্রাস, মোবাশ্বের, সাইফুল, উজ্জ্বল ও খায়রুজ্জামানের মরদেহ এখনও সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে। তাদের পরিচয় নিশ্চিত করতে পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করে পুলিশ। সকালে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, নিহত জঙ্গিদের ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে তাদের পরিচয়। গতকালকের আমরা সেই পরীক্ষার ফলাফল পেয়েছি এবং যারা দাবি করেছিল তাদের সেই নমুনার সঙ্গে আমাদের যারা এই সন্ত্রাসী নিহত যে সন্ত্রাসী রয়েছে তাদের নমুনার মিল পাওয়া গেছে। অর্থাৎ আমরা এটুকু বলতে চাই যে তাদের পরিচয় সম্পর্কে আমরা বিশেষজ্ঞের মতামতের মাধ্যমে নিশ্চিত হয়েছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা জানান, তারা হামলার আগে উত্তেজক কোনো ওষুধ সেবন করেছিল কিনা এখনো নিশ্চিত নয় তা। আদালতের অনুমতি নিয়ে আমরা সেই নমুনা আমরা এফবিআই যে ইনভেস্টিগেশন ল্যাবরেটরিতে আমরা প্রেরণ করেছিলাম, এখন পর্যন্ত সেই বিষয়ে আমরা কোনো সুস্পষ্ট মতামত পাইনি। এই হামলার সন্দেহভাজন আসামি হাসনাত করিম ও জিজ্ঞাসাবাদের জন্য আটক তাহমিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ, যদিও তাহমিদকে অব্যাহতি দেওয়া হয়েছে মামলা থেকে। আমরা যে তথ্য পেয়েছি এটা আমাদের যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আমরা যেটা মনে করি সেটা পর্যাপ্ত নয়। পরবর্তীতে আমরা যদি প্রয়োজন হয় তাহলে আমরা আরও তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারি। ঘটনাস্থলে হাসনাত করিম ও তাহমিদের শারীরিক ভাষা পর্যবেক্ষণে বিশেষজ্ঞ মতামত সহ সব বিষয় খতিয়ে দেখার কথা জানায় পুলিশ। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। জাতীয় সম্প্রচার আইনের খসড়া চূড়ান্ত শিগগিরই পেশ করা হবে মন্ত্রিসভায়।
সকালে সচিবালয় সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তার দাবি, বর্তমান সরকার গণমাধ্যম এবং সাংবাদিকদের স্বাধীনতায় বিশ্বাসী, আর এই জন্য বিভিন্ন আইনকে যুগোপযোগী করা হচ্ছে। সঠিক তথ্য প্রবাহ জঙ্গি সন্ত্রাস দমনে এবং সাম্প্রদায়িক বোমা নিষ্ক্রিয় করতে ভূমিকা রাখে। সেই লক্ষ্যে আমাদের সঠিক তথ্য প্রবাহের উপরে আমরা গুরুত্ব প্রদান করছি। এই ব্যাপারে তথ্য মন্ত্রণালয় সঠিক তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছে। ছাত্র ইউনিয়ন কর্মী ও শিক্ষার্থী আফসানার মৃত্যুর ঘটনায় আল হেলাল হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখনও অভিযুক্ত কাউকে ধরতে পারেনি তারা। এদিকে সিসিটিভির ফুটেজে দেখা গেছে সিএনজি অটোরিকশায় করে বেশ কয়েকজন ব্যক্তি আফসানাকে আল হেলাল হাসপাতালের ভেতরে নিয়ে যাচ্ছে। পরে সেখানে রেখে তারা বেরিয়ে চলে যায়। ময়নাতদন্তে প্রাথমিকভাবে চিকিৎসক জানিয়েছেন যে আফসানার মৃত্যু হত্যা নয়, এটি আত্মহত্যা। তবে স্বজনদের দাবি আফসানাকে খুন করা হয়েছে। 13 আগস্ট মিরপুরের আল হেলাল হাসপাতালে আফসানাকে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিষ্টি দুষ্টু ভালোবাসায় ডেকো ক্ষীর কুকিজ। হলের দাবিতে আজও বিক্ষোভ মিছিল ও ধর্মঘট করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 9:30টায় ক্যাম্পাসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বংশালের দিকে যেতে থাকলে রায়সাহেব বাজার মোড়ে পুলিশ তাদের ব্যারিকেড দেয়। পরে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সমাবেশ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণাও দেওয়া হয়। রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরান কেন্দ্রীয় কারাগারের জায়গায় আবাসিক হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের 22তম দিন। ক্লাস পরীক্ষা বর্জন ও উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে দিতে থাকেন নানা স্লোগান। প্রায় আধা ঘন্টা সেখানে অবস্থানের পর বংশালের দিকে এগোতে থাকেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, কিন্তু পুলিশি বাধার মুখে অবস্থান নেন রায়সাহেব বাজার মোড়ে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হল আছে, কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে হল নাই। তাই আমরা সবাই আমরা যতদিন না পর্যন্ত সুস্পষ্টভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আশ্বাস না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এতদিনে আমাদের হল দেয় নাই, কারাগারের জায়গায় আমরা হল চাই। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। জনদুর্ভোগ যেন কম হয়, নিশ্চয়ই সেটা তারা বিবেচনা করবে। আমরাও তাদের সঙ্গে কথা বলছি। তারা তাদের আন্দোলনের যৌক্তিকতা তারা সরকারের কাছে তাদের প্রতিনিধির মাধ্যমে, ইউনিভার্সিটি কর্তৃপক্ষের মাধ্যমে যেন তারা তুলে ধরে। দুপুর 1:15টার দিকে বুধবারের কর্মসূচি ঘোষণা করে ধর্মঘট তুলে নেন আন্দোলনকারীরা। জানান এদিনও ক্লাস পরীক্ষা বন্ধ রেখে একইভাবে আন্দোলন করা হবে। এদিকে শিক্ষার্থীদের দাবির প্রতিবাদে সকালে নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের সামনে মানববন্ধন করেন স্থানীয়রা। এইখানে যদি কোনো বিল্ডিং কোনো কিছু করা হয়, তাহলে আমাদের অত্র এলাকায় জনগণ শান্তিতে বসবাস করতে পারবে না। প্রধানমন্ত্রী আমাদেরকে কথা দিয়েছেন যে এখানে আপনার খেলার মাঠ হবে, পার্ক হবে। ছাত্ররা যে অযৌক্তিক দাবি করছে, এটা আমরা মানি না, মানব না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিকল্প চিন্তা করার আহ্বানও জানানো হয় এ মানববন্ধন থেকে। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। নরসিংদী ও গাজীপুরে আলাদা মামলায় 8 জনের ফাঁসির আদেশ, 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24। পরিকল্পনা কমিশন ভাঙবে না এমন আশা পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামালের। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক শেষে তিনি বলেন, এটি বঙ্গবন্ধুর হাতে গড়া ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় 987 কোটি 80 লাখ টাকার 5টি নতুন প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হল পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহে জলাশয় খনন, রংপুর বিভাগীয় সদর দপ্তর নির্মাণ, মুন্সিগঞ্জ জেলায় 300 থেকে 400 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন এবং সেনানিবাসে সেনা গোয়েন্দা সংস্থার অফিসার্স মেস ও আবাসন নির্মাণ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনীহার কারণেই প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সমন্বিত পদ্ধতি ব্যবহার করা সম্ভব হচ্ছে না, এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বিকেলে বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো কার্যালয়ে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। নানা বিড়ম্বনা দেখা দেয়, এইসব কারণে আমরা অনুরোধ জানিয়েছিলাম। তাতে প্রথম থেকেই আমরা দেখছি যেগুলো ছোট বিশ্ববিদ্যালয় তাদের আগ্রহ আছে এই বিষয়টায়। যারা বড় বিশ্ববিদ্যালয় তাদের এইসব বিষয়ে তারা একমত হতে চান নাই। আমরা এরকম বলেছিলাম যে গুচ্ছ পদ্ধতিতে হইতে পারে, কিন্তু আমাদের বড় বিষয়গুলো আগ্রহী হন নাই। শেষ কথাটা এটা হয়েছিল যে আমরা পরের বার থেকে সমন্বিত করবার চেষ্টা করব। নরসিংদী ও গাজীপুরে দুটি আলাদা মামলায় ৮ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। দুপুরে নরসিংদী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় দেন। একই সাথে ধর্ষণের চিত্র ধারণের অপরাধে পর্নোগ্রাফি আইনে ৬ আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এদিকে গাজীপুরের শ্রীপুরে এক নারী পোশাক শ্রমিককে হত্যার দায়ে ২ জনের ফাঁসি ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দায়রা জজ আদালত। ২০১৪ সালের ১৫ আগস্ট শ্বাসরোধ করে হত্যা করা হয় রূপালীকে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যত্র সরিয়ে নিতে আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিষয়টি স্বীকার করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সবার সাথে আলোচনার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মনে করেন, আগে ঠিক করতে হবে স্থানান্তরের জায়গা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীনতার ৪০ বছর পর মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য গঠিত হয় এ ট্রাইব্যুনাল। এরই মধ্যে ৫ জন শীর্ষ মানবতা বিরোধী রায়ও কার্যকর হয়েছে। গত ১৮ আগস্ট জায়গা স্বল্পতার কারণ দেখিয়ে হঠাৎ করেই আইন মন্ত্রণালয়ে চিঠি দেয় সুপ্রিম কোর্ট। ৩১ অক্টোবরের মধ্যে পুরাতন এই হাইকোর্ট ভবনটি হস্তান্তর করতে অনুরোধ করেন তারা। আর এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলছেন, কোনো নির্দিষ্ট জায়গায় চিহ্নিত না করে ট্রাইব্যুনাল স্থানান্তর যৌক্তিক হবে না। বর্তমান যেখানে আছে তার চাইতে আরও সিকিউর হয় জায়গাটা। কোথায় নেবেন সেটা অবশ্য সরকার সিদ্ধান্ত নেবেন, সে অনুযায়ী কাজ হবে বলে আমি বিশ্বাস করি। তা না হলে যেনতেনভাবে এটা শিফটিংয়ের নামে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে জনমনে একটা বিরূপ প্রক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে। ৭ বছর ধরে বিচার কাজ চলে আসা ট্রাইব্যুনাল অন্যত্র সরিয়ে নিলে নিরাপত্তা ঝুঁকির শঙ্কার কথা জানিয়েছেন প্রসিকিউটর তুরিন আফরোজ। এখান থেকে স্থানান্তর করে অন্যখানে আমরা কোথায় যাচ্ছি, এটি একটি অনিশ্চয়তার মধ্যে আমরা ডেফিনেটলি পড়ে যাচ্ছি। সেখানে সিকিউরিটি সিস্টেম কি হবে, সেখানে নতুন কি ব্যবস্থা আছে। আর আইনমন্ত্রী আনিসুল হক জানান, সব পক্ষের সাথে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সুপ্রিম কোর্ট থেকে একটা চিঠি পেয়েছে এই ট্রাইব্যুনাল স্থানান্তর করার ব্যাপারে। আমরা চিঠির ব্যাপারে কি করব সেটা আলাপ আলোচনা এবং চিন্তা ভাবনা করছি। আপনার কি মনে হয় স্যার? মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। নিউজ 24 এর সময় হলো আরো একটি বিরতি। এরপর জানাবো, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় গাজীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ, অভিযুক্ত অভিভাবককে আটক করেছে পুলিশ। আমন্ত্রণ আরেকবার। আপনারা দেখছেন নিউজ 24। কেন্দ্রীয় কারাগারে নামাজের স্থান না থাকা, খাবার পরিবেশনে দেরি সহ নানা বিড়ম্বনায় বন্দীদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতো কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গিয়ে এমন অভিযোগ করেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। এ সময় তার সাথে ছিলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য সহ বোর্ডের 2 মেম্বার। মানবাধিকার কমিশন চেয়ারম্যান জানান, ভবন নির্মাণে যেসব ত্রুটি রয়েছে তার সমাধানে সরকারকে তাগিদ দেওয়া হবে। বলেন, পিডব্লিউডির প্রজেক্ট পরিচালককে বদলি না করে শাস্তির আওতায় আনার প্রয়োজন ছিল। আর জেল কর্তৃপক্ষ জানায়, সীমাবদ্ধতার কারণেই বন্দীদের সব চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তবে আগের তুলনায় অনেকটা কম লঙ্ঘিত হচ্ছে আর কি। আমি নামাজ পড়তে পারছি না, এটা আমার অধিকার লঙ্ঘিত হচ্ছে না, তাই না? আমি পানি প্রয়োজনের সময় পানি পাচ্ছি না, তারা কেউ কমপ্লেন করে যে পানি এখানে যথেষ্ট থাকে না। আমার খাবার কোয়ালিটি, আই হ্যাভ দ্য রাইট টু গেট মানে গুড কোয়ালিটি ফুড, আমার অধিকার লঙ্ঘিত হচ্ছে না। অবশ্যই মানবাধিকার লঙ্ঘন বলতে স্যার যেটা বলেছেন, আমরা পানি যদি পর্যাপ্ত দিতে না পারি, তাদের খাবার যদি 2 ঘন্টা পরে গ্যাসের সমস্যার কারণে আমরা করতে একটু দেরি হচ্ছে, অবশ্যই এটা লঙ্ঘনই বলতে হবে।
গাজীপুরের মিরের বাজার এলাকায় এক স্কুল শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা। এই ঘটনায় অভিযুক্ত পলাশকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, লাঞ্ছিত শিক্ষক পুবাইলের হারদাবাইদ উচ্চ বিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষক আবু বকর সিদ্দিক। এক ছাত্রকে মারধরের অভিযোগে তাকে লাঞ্ছিত করে ওই শিক্ষার্থীর অভিভাবক। এই ঘটনার প্রতিবাদে দুপুরে বিক্ষোভ মিছিল করে ওই স্কুলের অন্য শিক্ষার্থীরা। মিছিলটি টঙ্গী ঘোড়াশাল সড়কের মিরের বাজারে এসে সড়ক অবরোধের চেষ্টা করে, পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। নাটোরের লালপুরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখনও নিখোঁজ আছেন 5 জন। পুলিশ জানিয়েছে, সকালে পদ্মা নদীর বেলমারিয়া ঘাট থেকে একটি নৌকা প্রায় অর্ধশত যাত্রী নিয়ে পলাশীর চরে যাচ্ছিল। মাঝ নদীতে ডুবে যায় নৌকাটি। এই সময় সাঁতরে অনেকেই তীরে উঠতে পারলেও নিখোঁজ হন 6 জন। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় 7 ঘন্টা চেষ্টায় একজনের মরদেহ উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন 5 জন। আপাতত উদ্ধার কাজ বন্ধ রেখেছে ফায়ার সার্ভিস। মজুরি কাঠামো বাস্তবায়ন সহ 7 দফা দাবিতে সারা দেশে চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ এই কর্মসূচির ডাক দেয়। ফলে পণ্যবাহী সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। তাদের অভিযোগ, সরকারের তরফ থেকে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি কাঠামো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয় গত জানুয়ারিতে, কিন্তু কয়েক দফা সময় বাড়িয়েও তা পূরণ করা হয়নি। নিউজ 24-এর সময় হলো আরও একটি বিরতি। এরপর থাকবে 6 বছর বন্ধ থাকার পর নতুন নামে ফিরল আকাশবাণী মৈত্রী রেডিও। বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন অধ্যায় যোগ করবে আশা প্রণব মুখার্জির। দেখছেন নিউজ 24। এবারে দেশের বাইরের খবর। 6 বছর বন্ধ থাকার পর ভারতের কলকাতায় নতুন নামে ফিরল আকাশবাণী মৈত্রী রেডিও। বেলা 11:30টায় রাজভবনে এর উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বলেন, ওই রেডিও বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন অধ্যায় যোগ করবে। বাঙালিদের অভিন্ন ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি প্রচারে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। আকাশবাণী মৈত্রী রেডিওর অনুষ্ঠান শোনা যাবে বাংলাদেশেও। 1971 সালে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আকাশবাণী কলকাতা। তবে 2010 সালে তা বন্ধ হয়ে যায়। 2013 সালে ফের চালু করার উদ্যোগ নেন প্রণব মুখার্জি। ধান বা পাট নয়, জামদানিও নয়, এবার খোদ রসগোল্লার পেটেন্ট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রসগোল্লার মালিকানা দাবি করেছে ভারতের 2 রাজ্য, ওড়িশা ও পশ্চিমবঙ্গ। বিতর্ক শুধু চায়ের টেবিলে নয়, গড়িয়েছে আদালত পর্যন্ত। সোমবার শুরু হয়েছে মামলার শুনানি। এই ছবি দেখার পর নিশ্চয়ই আপনার জিভে জল এসেছে। রসগোল্লার নামের রহস্য হয়তো এই যে এটি দেখলেই খেতে ইচ্ছে করে। তর্ক উঠেছে রসগোল্লার মালিকানা নিয়ে। তর্কের গণ্ডি ছাড়িয়ে এই প্রশ্ন এখন আদালতে। গত বছরের জুনে রসগোল্লার মালিকানা দাবি করে ভারতের কেন্দ্রীয় সরকারের পেটেন্ট দপ্তরে আবেদন করে ওড়িশা রাজ্য সরকার। আর সেপ্টেম্বরে জিআই স্বীকৃতির জন্য ভারতের চেন্নাইয়ের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি দপ্তরে আবেদন করে পশ্চিমবঙ্গ। শুরু হয় আইনি লড়াই। এত তথ্য দেওয়া হয়েছে যে ওনারাও ভাবতে পারেননি যে একটা মানে প্রোডাক্টের উপরে এত হিস্টোরিক্যাল এভিডেন্স থাকতে পারে। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটরস রেজিস্ট্রি বলে একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন আছে। এইটা রসগোল্লার ক্ষেত্রে আমরা দরখাস্ত করেছিলাম সেপ্টেম্বর 2015। সোমবার শুরু হয় এই মামলার শুনানি, যাতে নিজেদের পক্ষে যুক্তি ও প্রমাণ তুলে ধরেছে দুপক্ষই। ওড়িশার দাবি, রসগোল্লার জন্ম ভুবনেশ্বরের কাছে। দ্বাদশ শতকে জগন্নাথ মন্দিরের রসগোল্লা তৈরির ঐতিহাসিক প্রমাণ রয়েছে। তাছাড়া পুরীর জগন্নাথ মন্দিরের ভোগে রসগোল্লা দেওয়ার ঐতিহ্য 600 বছরের। তবে ওড়িশার এই দাবি মানতে নারাজ পশ্চিমবঙ্গ। তাদের দাবি, ওড়িশা যাকে রসগোল্লা বলে চালাতে চায় তা আসলে ক্ষীরমোহন, বরং রসগোল্লার জন্ম পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের চিতপুরে বিখ্যাত ময়রা নবীন চন্দ্র 4 বছরের চেষ্টায় 1868 সালে বিশ্বের প্রথম রসগোল্লা তৈরি করেন। পশ্চিমবঙ্গের রসগোল্লার উল্লেখ আছে চৈতন্য চরিতামৃতেও। ফলে প্রশ্ন ওঠে, 1868 সালে যার জন্ম, চৈতন্য চরিতামৃতে তার উল্লেখ থাকে কিভাবে?
এদিকে শুনানিতে দুপক্ষের বক্তব্য শোনার পর দুই রাজ্যকে রসগোল্লার রাসায়নিক উপাদান পরীক্ষার প্রমাণপত্র জমা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মুনিমুন, চ্যানেল 24। মানব শরীরকে ক্যানভাস বানানো নতুন কিছু নয়, কিন্তু সেই ক্যানভাসটি যদি রূপ নেয় এক একটি জীবন্ত প্রাণীতে, তবে বিস্ময়ের ঘোর লাগে। এমন অবিশ্বাস্য কাজই করে দেখালেন জোহান স্টটার। যদিও চিত্রশিল্পে তার আনুষ্ঠানিক কোনো শিক্ষা নেই। আমরা শেষ করব নিউজ 24। তার আগে শিরোনামগুলো আরো একবার। চট্টগ্রামের সার কারখানার গ্যাস ট্যাঙ্ক বিস্ফোরণের তদন্ত শুরু। এখনো হাসপাতালে 39 জন, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। দেখতে দেখতে আমি আবেগপ্রবণ হয়ে গেছি, বাবার সঙ্গে ঈদ করতে চাই। সেই দেশ এর জন্য যুদ্ধ করেছিলাম। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে কাঁদলেন মির্জা ফখরুল। বললেন ভিন্নমত দমনেই হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। ডিএনএ পরীক্ষায় গুলশান হামলায় নিহত জঙ্গিদের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। 2 দফা রিমান্ডে হাসনাত করিমের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাবার দাবি। আবাসিক হলের দাবিতে আজও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্যের কার্যালয়ে তালা। দর্শক, এই ছিল নিউজ 24। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।